দীর্ঘ ১৫ বছরে শেখ হাসিনার ভয়ঙ্কর দুর্নীতির চিত্র প্রকাশ করল জাতিসংঘের দুর্নীতি বিরোধী সংগঠন। কোটা বিরোধী আন্দোলন থেকে বেনজিরের দুর্নীতি সব নিয়ে প্রশ্ন করা শিখতে হবে। এবং সর্বশেষ জানাবো, যথেষ্ট হয়েছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যা হচ্ছে তা মারাত্মক ক্ষতি ডেকে আনবে, সরকারের সিনেটর ডিক ডারবিন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনা সবসময় বলে থাকেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন, অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি যে মামলা করা হয়েছিল সেটি করা হয়েছিল কুখ্যাত ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকারের আমলে। এই কুখ্যাত ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক দুর্নীতি মামলা করা হয়েছিল। সেই মামলাগুলো খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা থেকে অত্যন্ত বেশি শক্তিশালী ছিল। শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পরে একে একে সবগুলো মামলা প্রত্যাহার করতে আদালতে বাধ্য করেন। আমরা ফিরে দেখতে চাই সেই মামলাগুলো এবং কি কি অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। 14 জুন 2007 সালে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় তোলপাড় করা সংবাদ শিরোনামের দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই রিপোর্টের শিরোনাম ছিল হাসিনার বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা। এই রিপোর্ট থেকে জানা যায় এই মামলা দুটি করেন ব্যবসায়ী নূর আলী এবং আজম জে চৌধুরী। মামলার অপর আসামি শেখ সেলিম, শেখ হেলাল ও হেলালের স্ত্রী। কোনো কিছুতেই কাজ না হয় নূর আলী শেখ হাসিনাকে 5 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন। সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র 2 এর কাজের জন্য শেখ সেলিমকে 2,99,60,05 টাকা পরিশোধ করেন আজম জে চৌধুরী। 3 কোটি চাঁদা আদায় নেওয়ার অভিযোগে শেখ হাসিনার শেখ সেলিম এবং শেখ রেহানার বিরুদ্ধে 13 জুন 2007 তারিখে ইস্ট পোস্ট ট্রেডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আজম জে চৌধুরী মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সিরাজগঞ্জ পাওয়ার প্ল্যান্ট নির্মাণ কাজ দেওয়ার বিনিময়ে ব্যবসায়ী আজম জে চৌধুরীর কাছ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2,99,65,500 টাকা ঘুষ নিয়েছিলেন। 2000 সালের 24 অক্টোবর থেকে 2001 সালের 23 মার্চ সময়কাল এই লেনদেন সংঘটিত হয়। 8টি চেকের মাধ্যমে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায় ওই ঘুষের টাকা হস্তান্তর করা হয়, যার প্রমাণস্বরূপ চেকের কপি ব্যাংক থেকে তুলে কোর্টে দাখিল করে প্রসিকিউটর। চেক নম্বর 1811414 থেকে 7 পর্যন্ত, এছাড়া 22826322 থেকে 34 পর্যন্ত এবং 228403 থেকে 35 পর্যন্ত, সর্বমোট 2,65,99,500 টাকা। শেখ হাসিনার নির্দেশে এই টাকা হতে 1 কোটি টাকা দেওয়া হয় ছোট বোন শেখ রেহানাকে। শেখ হাসিনার নির্দেশে এই টাকা হতে 1 কোটি টাকা দেওয়া হয় ছোট বোন শেখ রেহানাকে। পুলিশি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করার পরে 4 বার তারিখ পেছানো হয়। শেষে 25 অক্টোবর 2007 সালে অভিযোগ গঠন করা হয় এবং শেখ রেহানাকে পলাতক ঘোষণা করে তার সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। 2007 সালের 9 ডিসেম্বর আমাদের সময় সংবাদ পরিবেশন করে 8টি চেকে ফেসে যাচ্ছেন হাসিনা, রেহেনা ও সেলিম। সর্বোচ্চ সাজা হতে পারে 14 বছর। 2007 ও 2008 সাল ব্যাপী এই মামলাটির বিচার চলে। বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটির রায় ঘোষণার কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু 2008 সালের নির্বাচনের আগে সরকারের সঙ্গে শেখ হাসিনার গোপন সমঝোতার ফলে রহস্যজনক কারণে হঠাৎ মামলাটি গতি হারায় এবং বিচার কার্য বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতা আসছে এমন আওয়াজ পেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীদের সুর পাল্টাতে থাকে। এরই ধারাবাহিকতায় আজম জে চৌধুরী তার দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করে। এরপর 2010 সালের 14 মে মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবদুল্লাহ আবু মামলাটি প্রত্যাহারের জন্য ফৌজদারি কার্যবিধি 494 ধারা অনুযায়ী বিচারিক আদালতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে 17 মে ঢাকায় 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন মামলা প্রত্যাহারের আদেশ দেন। আর এভাবেই বহুল আলোচিত মামলা থেকে বেঁচে যান শেখ সেলিম ও তার পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী নূর আলী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। ওই চাঁদাবাজির ঘটনার সমর্থনে জয়েন্ট ইন্টারোগেশন ছেলে সাক্ষ্য দেন শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম। মামলা সূত্রে প্রকাশ, হরিপুরে বাস মাউন্ট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে পিডিবির সাথে কোনো কোম্পানি চুক্তি হওয়ার পরে শেখ হাসিনার ফুফাতো ভাই সেই হেলাল নূর আলীর বাসায় গিয়ে শেখ হাসিনাকে 5 কোটি টাকা ঘুষ প্রদান করতে বলেন, অন্যথায় তার কাজ বন্ধ হয়ে যাবে। 8 জুন 1997 থেকে 20 মে 1999 তারিখের মধ্যে 12টি চেকের মাধ্যমে নূর আলী 3,20 লাখ টাকা দেন হাসিনাকে। বাকি 1,80 লাখ টাকা শেখ হেলালের মাধ্যমে প্রদান করেন। কাজ বাতিল করে দেওয়ার হুমকি দিয়ে শেখ হেলাল নূর আলী থেকে আরও 1 কোটি টাকা হাতিয়ে নেন এবং বোরাক রিয়েল এস্টেট হতে 12টি ফ্ল্যাট শেখ হেলালের স্ত্রী রূপা চৌধুরী নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন। এছাড়াও শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আইটি অফিসের জন্য পান্থপথের ইউটিসি বিল্ডিং এর 5,388 বর্গফুটের একটি ফ্লোরের অর্ধেক উপটোকন দেন। এই ফ্ল্যাটটি আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ নামে রেজিস্ট্রি করা হয়। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন নূর আলী।
এমনকি প্রেস কনফারেন্সে করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শেখ হাসিনার সাথে একই মঞ্চে বক্তৃতা করতে দেখা যায় নূর আলীকে। আর এখানেই ক্ষমতায় এসে আলোচিত এই মামলাকে ধামাচাপা দিতে সক্ষম হন শেখ হাসিনা। 2008 সালে নির্বাচনের পূর্ব পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট 15টি মামলা হয়েছিল। এর মধ্যে 13টি মামলার মোট 14,863 কোটি 90 লাখ 51,188 টাকা দুর্নীতি অনিয়মের অভিযোগ আনা হয়। এছাড়া একটি ছিল খুনের মামলা আর একটি সেনানিবাসে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগের মামলা। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের ক্ষমতা আসার পর তার বিরুদ্ধে দায়েরকৃত 12টি মামলা প্রত্যাহার করার জন্য সরকারের সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক পরে 6টি মামলা সরাসরি প্রত্যাহার করা হয় এবং 9টি মামলা আদালতে বাতিল করা হয়। 1/11 সরকারের করা ভুয়া মামলায় বেগম খালেদা জিয়া ফাঁসিয়ে দিয়ে সাজা দিয়েছেন শেখ হাসিনা। অথচ সেই 1/11 সময় দায়েরকৃত তারা নিজের বিরুদ্ধে করা সবগুলো মামলা বাতিল করা হয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ষড়যন্ত্রমূলক হলেও শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলো মোটেও ষড়যন্ত্রমূলক ছিল না। তার আপন ফুফাতো ভাই শেখ সেলিমের জবানবন্দিতে বিষয়টি স্বীকার করে নেন। চলুন প্রশ্ন করতে শিখি। আমরা প্রশ্ন করতে ভুলে গেছি। প্রশ্ন মানেই উত্তর, উত্তর মানেই জবাবদিহিতা। সেটা নিজের কাছে হলেও প্রথমে নিজের কাছে প্রশ্ন করতে শিখি, নিজের জবাবদিহিতা নিশ্চিত করি, তারপর সেই প্রশ্ন সেখানে করা দরকার যেখানে করি। অন্তত প্রশ্নটা রেখে যায়। অনেকে বলেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে আমি লিখছি না কেন। আমি কোনো কিছু লেখার আগে নিজেকে প্রশ্ন করে নিই। কোটা বিরোধী আন্দোলন নিয়ে আমার নিজের কাছে করা প্রশ্ন উত্তর পর্ব এখনো শেষ হয়নি। তবে অনেকের বলার মুখে আমি প্রশ্নগুলো নিয়ে কথা বলতে পারি। প্রথম প্রশ্ন হলো কোটা পুনর্বহালের সময়কালটা নিয়ে। যখন বেনজির মানে নজিরবিহীন দুর্নীতি নিয়ে গণমাধ্যমগুলো কঠোর নিয়ন্ত্রণের মধ্যে থেকেও কিছুটা লিখতে শুরু করলো, তখন কোটা পুনর্বহাল হলো। এখানেও একটি প্রশ্ন রয়ে যায়। ভারতীয় রেল চলাচল নিয়ে যখন কথা হচ্ছে, বিতর্ক হচ্ছে ট্রানজিট না করিডর, আলাপ হচ্ছে আমাদের লাভ লোকসান নিয়ে, তখন এই কোটা বিরোধী আন্দোলনের শুরু। এখন রেল চলাচল, বেনজিরের দুর্নীতি সব উধাও প্রায় গণমাধ্যম থেকে। লাইভ চলছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। এখানেও একটা প্রশ্ন থেকে যায়। কোটা বিরোধী আন্দোলন চলছে, আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কাছে সমাধান চাইছেন, অথচ প্রধানমন্ত্রী এই আন্দোলনকে আদালতের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি আইনে বিশ্বাস করেন বলেই হয়তো আদালতের সমাধানকে প্রাধান্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী যেখানে আইনকে প্রাধান্য দিচ্ছেন, সেখানে আন্দোলনকারীরা কেন প্রধানমন্ত্রীকেই সমাধান মানছেন? সেখানেও কি একটি প্রশ্ন থেকে যায়? প্রশ্নের সাথে হাইপোথিসিস সঙ্গতই এসে যায়। হাইপোথিসিস যে সব সময় সঠিক হবে তার নিশ্চয়তা নেই, তবুও মানুষ তা করে। আমিও প্রশ্নটি তাই করি। ধরুন কিছুদিন কোটা আন্দোলন নিয়ে উত্তাল হয়ে রইল দেশ। এমন একটি পরিস্থিতি, এই মানছি না, আশা নিরাশার দোলাচল। সাধারণ শিক্ষার্থীরা ভাবছেন আর একটু আন্দোলন হলেই সব সমাধান হয়ে যাবে। এরই মধ্যে বেনজিরের দুর্নীতির আলাপ বন্ধ। যাদের দুর্নীতির থলেতে বিড়াল রয়েছে, তারাও সেই বিড়াল সামলে উড়াল দিয়েছেন কিংবা দেওয়ার পথ নিশ্চিত করে ফেলেছেন। এই সময়ের মধ্যে অনেকের রাজস্ব কর্মকর্তা বতিউরের বউয়ের মতো কেনাবেচার কাজ শেষ করেছেন। মোটামুটি অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। তখন ঘোষণা হলো কোটা প্রথা পুনর্বার বাতিলের। কে করলো সেটাও একটি প্রশ্ন, কিন্তু যাই হোক বাতিল হলো। শিক্ষার্থীরা চিন্তা করলেন তারা জয়ী হয়েছেন, সুতরাং তাদের দায়িত্ব কর্তব্য শেষ। তাদের চাকরি মোটামুটি নিশ্চিত। তারা ফিরে গেলেন ক্যাম্পাস ক্লাসে। কিন্তু তাদের দায়িত্ব কি এখানে শেষ? এক শিক্ষার্থীর বক্তব্য দেখলাম, তিনি 69-এর গণঅভ্যুত্থানের উদাহরণ দিয়েছেন। তিনিও তারা কি সত্যিকারের অর্থেই জানেন 69-এর গণঅভ্যুত্থানের পটভূমি কি ছিল? কেন মানুষ মুক্তি চেয়েছিল? বৈষম্য কি শুধু চাকরি কেন্দ্রিক? বললাম তো, প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন না শিখলে উত্তর জানা যাবে না। উত্তর না জানলে সত্যিটা সম্মুখে আসবে না এবং জবাবদিহিতার ক্ষেত্রেও প্রস্তুত হবে না। আচ্ছা, বুঝলাম শিক্ষার্থীরা চাকরি পেলেন, কিন্তু চাকরি পেয়ে সৎভাবে বাঁচার মতো সহন ক্ষমতা কি তাদের আছে? এখানে প্রশ্ন তৈরি হলো কেন? কারণ হলো জীবনযাত্রার ব্যয়। সৎভাবে চাকরি করে কি স্বাচ্ছন্দ্যের জীবন সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে চাকরি পাওয়াটাই কি শেষ কথা, নাকি চাকরির লক্ষ্যে বেনজিরের মতিউর হওয়া? এখানে বিসিএস এর প্রশ্ন ফাঁসের ব্যাপারটিও চলে আসে। কোটা বাতিল হলে কি চাকরির নিশ্চয়তা রয়েছে? নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরটা কি সেই প্রশ্নটিতেও সামনে এনেছে? সুতরাং প্রশ্ন করতে শিখুন এবং তা ভালো মন্দ সবকিছুই নিয়ে প্রশ্ন করাটা জরুরি। না হলে উত্তর পাওয়া যাবে না, তৈরি হবে না জবাবদিহিতার ক্ষেত্রেও। জবাবদিহিতা তৈরি না হলে সবকিছুতেই বেনজির ঘটনা চাক্ষুষ করতে হবে এবং চাক্ষুষ করেও চুপ থাকতে হবে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের হয়রানির যথেষ্ট হয়েছে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্রের সিনেটর আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান
এবং সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ সিনেটর ডিক ডারবিন বলেছেন, সোজা কথা, প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যা হচ্ছে তা প্রহসন। একটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকারের হয়রানি অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে উল্লেখ করে ক্ষমতাসীন দল ডেমোক্রেটের সিনেটর ডারবিন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, যথেষ্ট হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটর ডক্টর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের প্রতারণামূলক মামলা দায়ের প্রসঙ্গে দেওয়া এক ভাষণে এভাবেই ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগকে সতর্ক করেন সিনেটর ডারবিন। বেশ কয়েকটি প্রশ্নবিদ্ধ মামলার আসন্ন দিনগুলোকে আদালত ডক্টর ইউনূসকে 6 মাসের জেল এবং যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সিনেটর ডিক ডারবিন। প্রফেসর ইউনূসের মানবতাবাদী এইসব অসামান্য কাজের বিপরীতে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে শতাধিক বানোয়াট মামলা দায়ের করেছেন বলে মন্তব্য করেন সিনেটর ডারবিন। তিনি বলেন, আরেকটি মামলা দ্রুত রায় দেওয়া হবে, আর সেই রায়ে ভিত্তিহীন অভিযোগে প্রফেসর ইউনূসের যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে। বাংলাদেশ সরকারের এই ধরনের কর্মকাণ্ড নিন্দা জানিয়েছেন সিনেটর ডারবিন।